স্যার, আপনি ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে দেবেন প্লিজ। তুমি ফিল আপ করে দাও না। ওকে। থ্যাংক ইউ। ম্যাম আপনার নাম আর বাকি ডিটেলস। তুমি নিজের নাম্বার দিয়ে দাও না, কারণ আমি চাই না যে কেউ কল করে আমাকে ডিস্টার্ব করুক। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফিডব্যাক ফর্ম আজকাল যে কোনো সার্ভিস প্রোভাইডার, তা সে হোটেল হোক বা রেস্তোরাঁ হোক বা ট্রাভেলিং এজেন্সি, ফিডব্যাক চেয়ে থাকে। তারা জানতে চায় যে তাদের কাস্টমার তাদের সার্ভিসে খুশি হয়েছে নাকি হয়নি। এই ফিডব্যাকের মাধ্যমে প্রত্যেক সার্ভিস প্রোভাইডার জানতে পারে যে আরো ভালো সার্ভিস দেওয়ার জন্য তাদের কি করতে হবে। অনেক সময় কাস্টমারের এই ফিডব্যাক ডেটাবেস অন্য মার্কেটিং সার্ভিসের সঙ্গেও এক্সচেঞ্জ করা হয়ে থাকে। কাউকে এরকম ব্যক্তিগত কোনো তথ্য দেওয়া কখনো কি কোনো বিপদ ডেকে আনতে পারে? बच्चों, पूरी कक्षा का नक्शा खराब कर दो। আমরিন সোনা, দেখো তো কে এসেছে। আমরিন সোনা, আমি কি বললাম শুনতে পেলে না? দেখো না কে এসেছে। হ্যাঁ আমি দেখছি। अब तुम दोनों मेरे वश में हो, काल परी और बिजधार परी। हम आपके वश में हैं। আমরিন, কে এসেছে? আমরিন সোনা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কে এসেছে? काल परी, आप भी? আমরিন সোনা, টিভির ভলিউমটা আস্তে করো। সোনা, কে এসেছিল? নাদিম আঙ্কেল। তো উনি চলে গেলেন? হ্যাঁ, তুমি বাথরুমে ছিলে তো, তাই বললেন আমি পরে আসবো। আচ্ছা আচ্ছা, তুমি ব্রেকফাস্ট খেয়েছো? হ্যাঁ। তাহলে যাও, তাড়াতাড়ি স্নান করে নাও। যাও, চলো। আমি প্লিজ প্লিজ, এটা শেষ হয়ে গেলে আমি চান করে নেব। ঠিক আছে। আমরিন, কি হয়েছে আমি? শোনো, আমার মোবাইলটা দেখেছো? না তো আমি। তো তুমি কি ওটা গেম খেলার জন্য নাওনি? না আমি তো দুদিন ধরে তোমার মোবাইলটাকে ধরিও নি। The number you have called is currently switched off. Please Switched off? try again later. আমার ফোন কি করে সুইচ অফ হয়ে গেল? ব্যাটারিতে তো পুরো চার্জ ছিল। হ্যাঁ জেসমিন, বলো। ফারহান, আমি মোবাইল খুঁজে পাচ্ছি না। ওখানেই কোথাও রেখেছো, ভুলে গেছো হয়তো, ঠিক করে দেখো। আরে আমি পুরো বাড়ি খুঁজে
ল্যান্ডলাইন থেকে কল করলাম তো তো ফোন সুইচড অফ বলছে। শেষবার কখন ব্যবহার করেছিলে? কাল যখন আম্মির সঙ্গে কথা বলেছিলাম, তারপর আমি কারোর সঙ্গে কথা বলিনি। তারপর কোথায় গেছিলে? তারপর তো সবজি কিনতে বাজার গেছিলাম। ওখানেই কোথাও ফেলে আসেনি তো? কে জানে। টেনশন করো না জাসমিন, ফোনই তো পেয়ে যাবে। দাদা, আমি আমার ফোনটা বোধহয় এখানেই ভুলে ফেলে গেছি। আপনি আমার ফোনটা পেয়েছেন? না বৌদি, আমি তো পাইনি। পুরো খাবারটা শেষ করো, একটু রাখবে না। কি জানি আমি আমার ফোনটা কোথায় ফেলে এলাম। জ্যাসমিন, এত টেনশন করো না, আমি তোমার নাম্বার ডিঅ্যাক্টিভেট করিয়ে দিয়েছি। কাল সকালে একটা নতুন মোবাইল এনে দেবো, আর একটা নতুন নাম্বারও, আর তারপর তোমার পুরনো নাম্বারটাও চালু করে নেব। ফারহান, তুমি বুঝতে পারছো না, আমি আমার নাম্বার নিয়ে চিন্তিত নই, কিন্তু ওতে আমার 600-এরও বেশি কন্ট্যাক্ট ছিল। আরে অনেক নাম্বার তো আমার ফোন থেকেই পেয়ে যাবে, আর তারপর বাড়ির টেলিফোন ডায়েরি তো আছেই, বেশিরভাগ নাম্বার তুমি ওখানেই পেয়ে যাবে। আজ অবধি এরকম হয়নি যে আমি আমার ফোন কোথাও ভুলে রেখে এসেছি। আমি যখনই বাড়িতে ফিরি আমি আমার ফোন এই ডাইনিং টেবিলেই রাখি, আর আমরিন ওটাতে গেম খেলে। আমি কতদিন ধরে তোমার ওই মোবাইলটা ধরেই নি। আমি তো আব্বুর মোবাইলে গেম খেলি। কি জানি আমার ফোনটা কোথায় গেল। জ্যাসমিন, জাস্ট রিল্যাক্স, একটা ফোনই তো হারিয়েছে। চলো এবার ঠিক করে খেয়ে নাও। জ্যাসমিন, এবার শুয়ে পড়ো, একটা মোবাইলই তো হারিয়েছে। দেখো, এরম অবস্থায় তোমার টেনশন করা ঠিক নয়, আমাদের বাচ্চার উপর এফেক্ট পড়বে। হ্যালো, আমরিন সোনা, আজকে পুরো লাঞ্চটা খেয়ে নেবে, কিছু ফেলে আসবে না। আরে শোনো, আমি 11টা নাগাদ শামীমের হাত দিয়ে নতুন ফোন পাঠিয়ে দেব। এবার তো একটু হাসো। এই নাও। চলো। বাই আম্মি। বাই সোনা। সালামু আলাইকুম খালা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। কে কথা বলছো? জেসমিন বলছি। কি ব্যাপার বলো? খালা, জেসমিন বলছি। জেসমিন, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, আর কোনোদিন আমাকে ফোন করবে না। কিন্তু খালা, কি হয়েছে? The number you have called is currently switched off. Please try খালা again ফোন later. সুইচ অফ করে দিল। শবনম, জেসমিন বলছি, এটা আমার নতুন নাম্বার। জ্যাসমিন, আমার তোমার নতুন নাম্বার চাই না, আর আমার তোমার সাথে কথা বলারও ইচ্ছে নেই, আর তুমি আমাকে ফোন করবে না। খোদা হাফেজ।
এই নাও তোমার জন্য আরেকটা নতুন মোবাইল। আর হ্যাঁ, তোমার পুরনো নাম্বারটাও অ্যাক্টিভেট করিয়ে দিয়েছি। এই হলো তার সিম। হ্যালো, জেসমিন বলছি। জেসমিন, তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। আরে কিন্তু আমি জেসমিন, আমাকে আর কোনোদিন ফোন করো না। জেসমিন, আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। জ্যাসমিনের জগৎ তছনছ হয়ে যাচ্ছিল। ওর সাথে অদ্ভুত সব কাণ্ড ঘটছিল। ওর পরিজনরা না ওর সাথে কথা বলতে চাইছিল, না ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছিল। কিন্তু কেন এমন হচ্ছিল সেটা ও বুঝতেও পারছিল না, আর কেউ তাকে কারণটা বলতেও রাজি ছিল না। সেই দিন পর্যন্ত ও এই রহস্যের উন্মোচন করতে পারেনি যে ওর সাথে কেন এমন হচ্ছে। বাই আমি। বাই। হ্যালো। জেসমিন, আমি আশা। হ্যাঁ আশা, তুমি কেমন আছো জেসমিন? আমি ঠিক আছি। ফারহান কেমন আছে? ও ভালো আছে, এখন কাজে গেছে। আমি তো বাড়িতেই থাকি। বেবি আসবে তো, তাই ও আমাকে আর কোনো বিজনেসের বা দোকানের কোনো কাজ করতে দেয় না। খুব খেয়াল রাখে আমার। বুঝতে পারছি। প্রেগন্যান্সির রিপোর্ট কি বলছে? সব নর্মাল? হ্যাঁ, সব ঠিক আছে। হুম। হ্যালো। হ্যাঁ, শুনছি। কি হয়েছে আশা? তোমাকে নর্মাল মনে হচ্ছে না। কোনো টেনশন আছে? কেন? তোমার টেনশন হচ্ছে না? আমার? আই এম সরি, কিন্তু আমি বুঝতে পারলাম না। তোমারও তো টেনশন হচ্ছে, তাই না? হ্যাঁ, টেনশন আছে, কিন্তু তুমি আমাকে এরকম ভাবে এই প্রশ্নটা কেন করছো? আমি জানি তুমি চিন্তিত, কিন্তু সত্যিটা হলো আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। 1 মিনিট আশা, তুমি জানো যে আমি চিন্তায় আছি। হ্যাঁ। তুমি কি করে জানলে যে আমি চিন্তায় আছি? আর কি কি জানো তুমি আমার চিন্তার ব্যাপারে? আমি তোমার বন্ধু হওয়ার দরুন শুধু এইটুকু বলতে পারি যে যা কিছু হয়েছে বা এখন যা হচ্ছে সেই সব ভুল। আমি কি করেছি? আর এইসব কি বলছো তুমি? দেখো, গত 3 দিন ধরে যা হচ্ছে আমার সাথে, সেটা নিয়ে আমি অত্যন্ত চিন্তিত। সবাই আমার সাথে কিরকম অদ্ভুত ব্যবহার করছে। দেখো, তোমার মনের ভেতরে যে দ্বিধা চলছে তা আমি জানি না তা নয়, কিন্তু তুমি যেটা করছো সেটা ভুল। সম্ভব হলে এটা আটকাও। দেখো, ফারহান খুব ভালো লোক, সৎ মানুষ, আর তোমার একটা ফুটফুটে মেয়ে আছে। আশা, তাহলে জেসমিন কেন কেন তুমি এসব? আশা প্লিজ পরিষ্কার করে বলো তুমি কি বলতে চাইছো। তুমি ফারহানকে ঠকাচ্ছ কেন? কি? আমি ফারহানকে ঠকাচ্ছি? এইসব তোমাকে কে বললো? নাদিম বলেছে তোমার ওর সঙ্গে অ্যাফেয়ার চলছে, আর এই বাচ্চাটাও ওরই বাচ্চা। জেসমিন, তুমি ফারহান আর আমরিনের সঙ্গে খুব খারাপ করছো। ওদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আশা, তোমাকে এই সব কিছু নাদিম ফোন করে বলেছে? আর ও এটাও বলেছে যে তুমি সংসার থেকে বেরিয়ে আসতে চাও, কিন্তু বেরোতে পারছো না। ও বলছিল যে এইসব থেকে বেরোতে আমি তোমাকে সাহায্য করি। আশা, আশা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তুমি কি একবার আমার বাড়িতে আসতে পারো? এবার আমি বুঝতে পারছি যে আমার কিছু রিলেটিভ কেন এরকম ব্যবহার করছে। প্রত্যেকজন খালি একই কথা বলছে যে কেউ আমার সঙ্গে যোগাযোগ রাখতে চায় না। জেসমিন, এই নদীমের ব্যাপারটা কি? নাদিম? নাদিমের সঙ্গে আমার কিচ্ছু নেই। ও তো তোমার বন্ধু। বন্ধু না তো, শুধু চিনি এইটুকুই। তুমি যখন ওর সম্পর্কে আমাকে প্রথমবার বললে তখন তো এটাই বলেছো যে ও তোমার বন্ধু। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা আশা, তোমার যদি কখনো ট্রেনের টিকিটের দরকার হয় তো আমাকে বলবে। আমার একজন বন্ধু আছে নাদিম, ও কনফার্ম টিকিট দেবে আর সাথে ডিসকাউন্টও। আশা, আশা শুধুমাত্র পরিচিত, ব্যাস। আর খুব ভালো করেই পরিচিত, তার থেকে বেশি আর কিচ্ছু নয়। আমি তোমাকে কি করে বোঝাবো?
আচ্ছা, তুমি নাদিমের সঙ্গে একবার কথা বলছো না কেন? ওকে বলো যে ও যেটা করছে সেটা ভুল। যদি সত্যি তোমাদের মধ্যে এরকম কিচ্ছু না থাকে, তাহলে ওর সঙ্গে তুমি সামনাসামনি কথা বলছো না কেন? হ্যালো, নদীম, জেসমিন বলছি। সালাম আলাইকুম জেসমিন। আমি তোমার ফোনেরই অপেক্ষা করছিলাম। এত দেরি করলে কেন ফোন করতে? নদীম, তুমি এসব কি করছো? এগুলো পাগলামো, বুঝলে? কি করেছি আমি? আমার সম্পর্কে এরকম ভুলভাল আর দুর্নাম কেন ছড়াচ্ছ? তোর নাম? কি বলছো তুমি জেসমিন? আমি যেটা করছি এটা ভুল কাজ? নদীম, আমি বিবাহিত, একটা ফ্যামিলি আছে আমার, একটা ছোট বাচ্চা। এগুলো বুঝতে পারছো তুমি? আচ্ছা, তো এই জন্য তুমি আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে চাইছো? তুমি আমার জীবনে কখনো ছিলেই না। ও কাম অন জেসমিন, এত মিথ্যে কথা বলো না। কেন এরকম করছো? করছো তো তুমি, আমার জীবনটাকে নষ্ট করে দিতে চাইছো। শান্ত, শান্ত হও জেসমিন। প্রেগন্যান্সির মধ্যে এত টেনশন নেওয়া ঠিক নয়। আমি শান্ত হতে পারবো না। তুমি এটা বুঝতেও পারছো না যে তোমার জন্য আমাকে কিসের কিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তুমি কখনো আমাকে তোমার মুখ দেখাবে না। চুপ করো জেসমিন। হ্যালো জেসমিন, কে বলছেন? কিশোর বলছি। আজ সকালে নদীম নামে কেউ ফোন করেছিল। আমি এসব কি শুনছি? জেসমিন, তুমি ফারহানের সাথে এরকম কি করে করতে পারো? ও তোমাকে কি না দিয়েছে? ওর ভুলটা কোথায় বলো? আমি এসব শোনার পর তোমার উপর এত রাগ হয়েছিল যে... শোনো, ওই লোকটা আমার জীবনটাকে শেষ করে দিতে চাইছে। তোমার আর ফারহানের নিকা 8 বছর হয়ে গেছে। আরে শোনো, আমি ফারহানের কথা বলছি না, আমি নদীমের কথা বলছি। ওই লোকটা আমার নামে মিথ্যে বদনাম ছড়াচ্ছে। তার মানে নদীম তো আমাকে বলছিল যে তুমি ফারহানের হাত থেকে মুক্তি চাও, আর ও তো এটাও বলছিল যে তোমার পেটে যে বাচ্চা আছে সেটা নদীমেরই বাচ্চা। এসব কি হচ্ছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যালো কিশোর, আমি আশা বলছি। আশা, এসব কি হচ্ছেটা কি? দেখো কিশোর, আমার কথা শোনো। জেসমিন একটা জেনুইন প্রবলেমে আছে। ওই লোকটা মিথ্যে কথা বলছে। ও মিথ্যে গল্প বানিয়ে জেসমিনকে বদনাম করছে। আমি পরে কথা বলছি তোমার সঙ্গে। জেসমিন, আসলে সত্যিটা কি? আশা, আমি ফারহানের থেকে আলাদা হওয়ার কথা ভাবতেও পারি না। ফারহান আর আমার মেয়ে আমার জীবন। তাহলে এই নদীম তোমার বিরুদ্ধে এরকম চক্রান্ত করছে কেন? আসলে কে? তোমার সঙ্গে ওর কোথায় দেখা হয়েছিল? ওর একটা ফোন এসেছিল আমার কাছে, আশা, আর তারপর ও বাড়িতেও এসেছিল। কি করে? কেন? এটা ফিডব্যাক ফর্ম, প্লিজ এটা ফিল আপ করে দিন। আচ্ছা, এক্সকিউজ মি ম্যাম। ম্যাম, এটা ফিডব্যাক ফর্ম, প্লিজ আপনি এটা একটু ফিল আপ করে দিন। স্যার, এটা ফিডব্যাক ফর্ম, আপনিও ফিল আপ করে দিন। আমি দিল্লি রেগুলারলি যেতাম জামা কাপড় দেখতে, অর্ডার দিতে। দিল্লি গেলে ফারহানের আম্মি আব্বুর সঙ্গে দেখা হয়েছে। তো এরকমই একটা ট্রিপে আমি একটা ফিডব্যাক ফর্ম ফিল আপ করেছিলাম। তখন নাদিম তোমার কম্পার্টমেন্টেই ছিল? না, আমার কাছে একটা এজেন্সি থেকে ফোন এসেছিল, আর ওই এজেন্সি ওই ফিডব্যাক ফর্মের সার্ভে হ্যান্ডেল করছিল। হ্যালো, জেসমিন শেখ। হ্যাঁ বলছি। আমরা দিল্লি ট্রেনের ব্যাপারে আপনার ফিডব্যাক ফর্ম পেয়েছি। ও, আপনি আমাদের সার্ভিস অ্যাপ্রিশিয়েট করেছেন, এই জন্য থ্যাঙ্কস। সার্ভিস সত্যি ভালো ছিল। ম্যাডাম, আপনি রেগুলার ট্রাভেলার, এই জন্য আমরা আপনাকে একটা স্পেশাল সার্ভিস অফার করতে চাই। আপনি টিকিট বুক করবার জন্য আমাদের ডিরেক্ট কল করতে পারেন। আপনি শর্ট নোটিশেও আমাদের কল করতে পারেন, আমরা আপনাকে কনফার্ম টিকিট করিয়ে দেবো। থ্যাংক ইউ, দ্যাটস রিয়েলি নাইস ফর ইউ। আপনি আমার মোবাইল নাম্বারটা লিখে নিন, আপনি সোজা আমার সঙ্গে কথা বলতে পারেন। ওকে, শিওর। ব্যাস এইটুকুই ব্যাপার। আমি ওকে 1-2বার ফোনও করেছিলাম টিকিট বুক করার জন্য, আর যখন আমি ফারহানের আম্মি আব্বুর জন্য টিকিট বুক করি তখনও আমাকে 300 টাকা ডিসকাউন্ট দিয়েছিল।
আর সেই জন্যই তো আমি তোমাকেও ওর কথা বলেছিলাম। কিন্তু ও বাড়ি অবধি কি করে পৌঁছলো? আসলে ও আমাকে টিকিট দিতে এসেছিল ফারহানের আম্মি আব্বুর জন্য, ওনাদের দিল্লি যাওয়ার রিটার্ন টিকিট। নদীম। ও হাই, জেসমিন। হ্যালো, আপনার টিকিট। থ্যাংক ইউ। মাই প্লেজার। আপনি ভেতরে আসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। কাম। আর তারপর আমি আমার আম্মি আব্বুর টিকিট ওর থেকেই বুক করাই, যেটা দিতে ও নিজেই এখানে এসেছিল। তারপর ও সেই টিকিটটা আম্মি আর আব্বুর কাছে ভোপালে পাঠিয়ে দিয়েছিল। তার মানে ও তোমার আম্মি আর আব্বুকেও চেনে? হ্যাঁ, ইনফ্যাক্ট ও তো আমাকে বলেছিল যে ভোপালেই থাকে, সেই জন্য ও আম্মি আর আব্বুকে ছাড়তে স্টেশনেও গিয়েছিল। এবার আমি বুঝতে পারছি আশা, যে ও সবার সঙ্গে পরিচয় কেন করেছিল। কনফার্ম টিকিটও ডিসকাউন্টে দিত, যাতে সেই বাহানায়ও ও বাড়ি আর দোকানে চলে আসতে পারে। আশা, আমি তো ফারহানের সঙ্গে ওর দেখা করিয়েছি, আর আমরিনা ওকে খুব ভালো করে চেনে। এই লোকটা সম্পূর্ণ একটা বাজে লোক। এই লোকটা আগেই সব ঠিক করে ফেলেছিল, আর এর উদ্দেশ্যই হলো আমাকে শুধু বিরক্ত করবে, ব্যাস। ইয়া খুদা, ও যদি ফারহানকে কল করে কিছু উল্টোপাল্টা বলে দেয় তো? আমি জানতাম তুমি আমাকে আবার নিশ্চয়ই ফোন করবে। কি চাও তুমি? এটাই তো হলো প্রশ্ন। এই প্রশ্নটাই যদি তুমি আমাকে আগে করতে, তাহলে আমাকে এত পরিশ্রম করতে হতো না। বলো কি চাও? আরে এত রাগ করছো কেন? তুমি তো আমার লিস্টটা তো ভালো করেই জানো। তোমার বাবা মা, তোমার শ্বশুর শাশুড়ি, আর সবশেষে তোমার স্বামী ফারহান। নাদিম, নাদিম, তুমি কেন এসব করছো? আসলে তুমি কি চাও? একটু ভাবতে দাও। 10 লাখ, 10 লাখ দিয়ে দাও। 10 লাখ? কোথা থেকে পাবো আমি এত টাকা? আরে নিজের স্বামীর কাছ থেকে চেয়ে নাও। আর আমি ওকে কি বলবো যে কেন চাই আমার এত টাকা? সত্যিটা বলে দাও, তাতে কি হয়েছে? তুমি বললে আমি বলে দিই? না নাদিম, তুমি প্লিজ এরকম কিছু করো না। তুমি বলো তো যে আমি তোমার কি ক্ষতি করেছি? দেখো জেসমিন, তোমার একটা সুন্দর সংসার আছে, আর আমি এটা চাইবো যেটা চিরকাল এরকমই সুন্দর থাকুক। আরে কি বলছো তুমি? এরকম একটা সুন্দর পরিবারের জন্য 10 লাখ কি? দেখো, তুমি আমাকে এরপর ফোন করে বলো এই 10 লাখ টাকা তুমি আমাকে কোথায় কখন দেবে। আর হ্যাঁ, বেশি অপেক্ষা করিও না, কারণ আমার ধৈর্যটা খুব কম। জেসমিন, এই লোকটার উদ্দেশ্য প্রথম দিন থেকেই খারাপ ছিল। কি করবো এখন আমি? ও আমার খালাকেও ফোন করে ফেলেছে, প্রচুর রিলেটিভকে ফোন করেছে, তোমাকে, আরো জানি না আর কাকে কাকে ফোন করেছে। ও আমার জীবনটা শেষ করে দেবে। আশা, আমি কি করব? শান্ত হও জেসমিন, একটা কথা বলো, তোমার ফ্রেন্ডস রিলেটিভের নাম্বার ও পেলো কোথা থেকে? আমরিন, কে এসেছে? আমরিন সোনা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। নাদিম আঙ্কেল। এবার আমি বুঝতে পারছি যে আমার ফোনটা কোথায় চলে গেছিল। আমার এটাই মনে হচ্ছে আশা, যে ওই আমার ফোনটা চুরি করেছে। হ্যাঁ আশা, ওই আমার ফোনটা চুরি করেছে। अब तुम दोनों मेरे वश में हो, काल परी और बिजधार परी। हम आपके वश में हैं। শোনো, আম্মিকে বলো আমি পরে আসবো, ঠিক
ঠিক আছে? সেই জন্যই ওই দিন ওয়েট করেনি, ফোন নিয়ে চলে গেছিল। আশা, আমার ফোনটা এই টেবিলেই ছিল আর তারপর থেকে আমি আমার ফোনটা পাচ্ছিলাম না। আশা, আমি কি করবো এবার? আমি জেসমিন, জেসমিন শান্ত হও। এখন এত টেনশন নেওয়া তোমার জন্য ঠিক নয়। শান্ত হও। তুমি বলো আশা, আমি কি করব? এই লোকটাকে আমাদের কড়া হাতে হ্যান্ডেল করতে হবে, আর এই জন্য সবার আগে তোমার ফারহানের সঙ্গে কথা বলা দরকার। না আশা, আমি কি বলবো ফারহানকে? সত্যি আর কি? না, আরে আমি নাদিমের সঙ্গে ফারহানের আলাপ করিয়েছি, আর ফারহান কি ভাববে আমার ব্যাপারে, ও বিশ্বাস করবে কি করবে না সেটাও আমি জানি না। দেখো দেখো, এই ব্যাপারটাতে আমাদের পুলিশের সাহায্য নিতে হবে, আর তার জন্য ফারহানকে তোমার সব সত্যি কথা বলা উচিত। এখন ফারহানের তোমার সঙ্গে থাকাটা খুব জরুরি। জেসমিন, জেসমিন, ও কিক মারতে শুরু করেছে? ফারহান, এখন তো সবে 2 মাসই হয়েছে। আর অপেক্ষা করতে পারছি না। জেসমিন, আরে তুমি এখনো ঘুমোওনি? কিছু না, আসলে জেসমিন, তুমি আমাকে কিছু বলতে চাও? বলো না, কি হয়েছে? সেরকম কিছু না, আসলে এমনি সত্যি। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। দুধ, ব্রেকফাস্ট শেষ করো, তারপর দুধ খেও। জেসমিন, জেসমিন, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কেন, কি হয়েছে? না, আমার মনে হলো যে তুমি আমাকে কিছু বলতে চাইছো কিন্তু বলতে পারছো না। না তো, এরকম কিচ্ছু নয়। জেসমিন, তুমি আমার সবকিছু, আর আমি চাই না তোমার কোনো রকম অসুবিধে হোক। আর যদি এরকম কোনো ব্যাপার থাকে তো প্লিজ আমার কাছে লুকিও না। বাই বাই আমি। বাই সোনা। বাই। আশা। হ্যালো জেসমিন, তুমি ফারহানের সঙ্গে কথা বলেছো? আশা, সাহসই পাচ্ছি না। আমি ওকে এসব কথা কি করে বলবো? আমি আমার সংসারটা এভাবে ভেঙে চুরে যেতে দেখতে পারবো না। এর মধ্যে তোমার কোনো ভুল নেই। তোমার ভালো মানুষের কেউ সুযোগ নিচ্ছে।
ও তোমাকে ব্ল্যাকমেল করছে। দেরি করো না জ্যাসমিন, না হলে সত্যি সবকিছু তছনছ হয়ে যাবে। হ্যালো তুমি তো বললে না যে আমি 10 লাখ নিতে কোথায় আর কখন আসবো? নাদিম, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। এমনি ছেড়ে দেবো? ঠিক আছে, তাহলে আমি ফারহানকে ফোনটা করেই দিই। 44768987 এই নাম্বারটাই তো। আমি এক্ষুনি ফোন করছি। আর তুমিও শোনো কি কথা হচ্ছে। না নাদিম, প্লিজ এরকম কিছু করবে না, ওকে প্লিজ। তাহলে বলো কোথায় কখন টাকাটা নিতে আসবো। তুমি শুনতে পেলে না আমি কি বললাম? আমাকে সন্ধে অবধি সময় দাও। ঠিক আছে, 8টা পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে যদি কোনো কল না আসে তাহলে প্রথমেই তোমার শ্বশুর শাশুড়ি আর তারপরে তোমার মা বাবাকে সব কথা বলে দেবো। জেসমিন এবার প্রায় ভেঙেই পড়েছিল। সেই ব্ল্যাকমেলারকে কিভাবে আটকাবে? তার মুখ বন্ধ করার জন্য ফরহানকে না বলে 10 লাখ টাকার ব্যবস্থা করাও তার পক্ষে সম্ভব ছিল না। আর এই জন্য ও ভয় পাচ্ছিল যে ফরহান সত্যিটা জানতে পারলে ওদের পরিবারের শান্তি, ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক শেষ না হয়ে যায়। আশা, তুমি আমার সঙ্গে যাবে প্লিজ। আমি তোমার সাহায্য চাই। তুমি এসব কি করে ভাবলে জ্যাসমিন, যে আমি তোমার কথা বিশ্বাস করব না? তুমি তো আমার সবকিছু। স্যার, নাদিমের ফোনটা এখন সুইচ অফ রয়েছে। ও বলেছিল যে ও সন্ধেবেলা ফোন করবে। ওর মোবাইল নাম্বার থেকে বাড়ির ঠিকানাটা জোগাড় করো। স্যার, আবার ফোন করলে বলে দেবেন টাকার ব্যবস্থা হয়ে গেছে। ও যেন জানতে না পারে পুলিশ সাহায্য করছে। ভরসা রাখুন, ও পালাতে পারবে না। আমরা অবশ্যই ওকে ধরবো। दोस्तों, ये है यूएस के मशहूर अंतरराष्ट्रीय रेसलर कट एंगल। और ये कल हमारे बीच यूएसए। তুমি চিন্তা করো না, আমি পিসি আর বাকি সবার সঙ্গে কথা বলবো। সব ঠিক হয়ে যাবে। স্যার, এই ফোন নাম্বারটা কোতরুরের কোনো অনিল দাসের নামে রয়েছে। গাড়ি বার করো। স্যার, নাদিমের ফোনটা ট্র্যাক করতে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি ও লোকেশনটা পেয়ে যাব। ভয় পেও না, ফোন ধরো আর কাল সকাল পর্যন্ত টাইম নাও। হ্যালো জেসমিন, টাকাটা জোগাড় হয়ে গেছে? হ্যাঁ, 7 লাখ টাকা অবধি জোগাড় হয়ে গেছে। আর বাকি 3 লাখ কাল সকাল 10টার মধ্যেই হয়ে যাবে। এই তো ভালো মেয়ে। আমি তোমাকে কাল 10:30টায় ফোন করছি। কোথায় আর কখন দেখা করতে হবে। ওকে, গুড নাইট জেসমিন। বলুন। অনিল দাস? হ্যাঁ আমি। হ্যাঁ
হ্যাঁ স্যার, আমি নাদিমকে চিনি। ও আমার রুম পার্টনার ছিল, কিন্তু 6 মাস আগেও চলে গেছে। নাদিমকে এখন কোথায় পাবো? ও কোত্রুরেই থাকে স্যার। আর 2 মাস ধরে ওর সাথে আমার কথা হয়নি। 2 বছর আগে এখানে এসেছিল, আমার এলাকারই, নাগপুরের। ওর কাছে ওর নামে কোনো ডকুমেন্ট ছিল না, তাই আমি নিজের নামে ওকে একটা সিম দিয়েছিলাম। এই নাদিম চাকরি কোথায় করে? ও তো অনেকগুলো লোকাল সার্ভে ফার্মের সাথে কাজ করত, কিন্তু আমি তো ঠিকমতো জানি না স্যার। এখন কোথায় থাকে ও? অ্যাড্রেস আছে তোমার কাছে? ও যেন জানতে না পারে পুলিশ ওকে খুঁজছে। ভুল করেও যেন জানতে না পারে। বোঝা গেল? হ্যালো, এখানে 2জন কনস্টেবলকে সিভিল ড্রেসে রাখো। ইয়েস স্যার। স্যার, নাদিম জাসমিনকে ফোন করেছিল। জাসমিন বলেছে সকাল 10টার মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। লোকেশন জানতে পারলে? টিম ট্র্যাক করছে স্যার, কিন্তু ও ফোন আবার সুইচ অফ করে দিয়েছে। নাগপুর পুলিশের থেকে ঠিকুজি বার করো। হতে পারে পুরনো হিস্ট্রিও আছে। আর বাকি পুলিশ স্টেশনেও খোঁজ নাও, কোথাও কোনো অন্য রেকর্ড আছে কিনা এই নাদিমের। স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে। জ্যাসমিন, পুলিশ নাদিমের অ্যাড্রেস পেয়ে গেছে। ওরা ওকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবে। স্যার, বাড়িওয়ালা এখানেই থাকেন, উনি চাবি নিয়ে আসছেন। স্যার, চাবি খুলে দিন। নাদিম কি করেছে স্যার? নাদিম এখন কোথায় জানি না স্যার, সকালে তোকে ফিরে আসতে দেখেছিলাম। রেন্ট এগ্রিমেন্ট আছে? হ্যাঁ স্যার। তাতে ওর বাড়ির ঠিকানার অন্য ডিটেলসও আছে। হ্যাঁ, নিয়ে আসুন। ওকে স্যার, এখানে তো কিছুই পাওয়া গেল না। এই নিন স্যার। এটাই নাদিম? আগে হ্যাঁ স্যার। এই হলো নাগপুরের ঠিকানা। এই এগ্রিমেন্ট আমরা নিয়ে যাচ্ছি, এটাকে কপি করে আপনাকে ফেরত দেওয়া হবে। আর একটা কথা, যদি নাদিম আপনাকে ফোন করে আপনি কিচ্ছু বলবেন না, শুধু আমাদের জানাবেন। আগে আগে স্যার। নাগপুর পুলিশকে জানিয়ে দেওয়ার বাড়িতে যেন নজর রাখে। হয় ও নাগপুরে গেছে, নয়তো নাগপুরে ফেরার ধান্দা করছে। স্যার, ওর লোকেশন বারবার বদলে যাচ্ছে। শেষ ফোনটা ও ল কলেজ রোড থেকে করেছিল, এখনো ফোন সুইচ অফ আছে। টেনশন করো না, একদম নিশ্চিন্তে ঘুমো। ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। স্যার, নাগপুরে ওর বাড়ির সামনে পুলিশ পাহারা দিচ্ছে, এখনো ও ওখানে যায়নি। আর কোতরুরে ওর বাড়ির বাইরে আর অনিল দাসের বাড়ির ওপরেও নজর রাখা হচ্ছে, কিন্তু ও ওখানে যায়নি। ওকে হাতে নাতে ধরে ফেলবো, ও তো টাকা নিতে নিজেই আসবে। আমি মেয়েকে স্কুলে দিয়ে আসছি। বাই বাই আম্মি। বাই। হ্যালো, আমি থানা থেকে বলছি। হ্যাঁ স্যার বলুন। একটা ব্যাগ রেডি করুন, তার মধ্যে কাপড় চোপড় রাখুন। নাদিমকে হাতে নাতে ধরবো। ও যেখানে ডাকবে আপনি চলে যাবেন, আমরা আপনার আশেপাশেই থাকবো। আর ও যদি ফোন করে তাহলে বলবেন টাকা রেডি। আচ্ছা ঠিক আছে।
কি হয়েছে জাসমিন? থানা থেকে ফোন এসেছিল। কি বললো ওরা? ভয় পেও না। হ্যালো। হয়ে গেছে 10 লাখ টাকা জোগাড়। হ্যাঁ। এখন আমি যেখানে বলছি ওখানে টাকা নিয়ে এসো। কোথায় যেতে হবে? পুনে স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম। তোমার সঙ্গে ওখানে 11:30টায় দেখা হবে। ও পুনে রেলওয়ে স্টেশনে যেতে বললো 11:30টার সময় 2 নম্বর প্ল্যাটফর্মে। স্যার, ও টাকা সমেত জাসমিনকে রেলওয়ে স্টেশনে আসতে বলেছে। দাও। এসব কি হচ্ছে নাকি? আমরা তোকে বোঝাচ্ছি এসব কি হচ্ছে। জেসমিন, তুমি আমাকে ফাঁসিয়ে পার পাবে না। তুই নিজের চিন্তা কর। ছেড়ে দিন, ছেড়ে দিন। ছাড়, ছাড়। এই চল 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 চল। কি দেখছিস তুই? চল। স্যার ছেড়ে দিন স্যার। স্যার ভুল হয়ে গেছে স্যার। আর করবো না স্যার। স্যার স্যার ছেড়ে দিন স্যার। আর কত ডান্ডা খাওয়ার পর মুখটা খুলবি রে? বলছি স্যার, বলছি স্যার, বলছি। ওই ওই এজেন্সিতে ফর্ম শর্টিং করার সময় আমি জাসমিনের ফর্মটা পেয়েছিলাম। ওর হ্যান্ডরাইটিং আমার খুব ভালো লেগেছিল, এই জন্য আমি ওকে ফোন করেছিলাম। ফোনে ওর গলাও আমার খুব ভালো লেগেছিল। আপনি সোজা আমাকে কল করতে পারেন। থ্যাংক ইউ, দ্যাটস রিয়েলি নাইস অফ ইউ। ওকে আমার খুব ভালো লেগে যায়। তারপর একদিন ওর বাড়িতে গেলাম, আর তখন জানতে পারলাম ও একটা বাচ্চার মা। কিন্তু তারপর ওকে ভুলতে পারলাম না। তারপর একদিন ওর মা বাবার কাছ থেকে জানতে পারলাম যে জেসমিন এখন প্রেগন্যান্ট। আমি সবকিছু দেখতে পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম যে জেসমিন ওর স্বামীকে খুব ভালোবাসে। 2 মাস হয়ে গেল, আমার কাছে কোনো চাকরি ছিল না, আর জেসমিন আমার শরীর মন পুরোটা জুড়ে ছিল। স্যার, আমি ওকে একবারই ভুলতে পারছিলাম না। আমি ভালো করেই জানতাম যে আমি কখনোই ওকে নিজের করে পাবো না। আমাদের মধ্যে ভালো পরিচিতি হয়েছিল, সম্পর্ক এই পর্যন্তই থাকতো। আমি অনেকবার ওকে টিকিট বুকিংয়ে সাহায্য করেছি, এই জন্য ভাবলাম যে ওর কাছ থেকে কিছু টাকা ধার নেব। জেসমিন আর ওর স্বামীর ভালোই আয় ছিল, তাই আমি ভাবলাম যে ওদের কাছ থেকে সাহায্য নিই। কিন্তু বুঝতেই পারছিলাম না যে কথাটা কি করে শুরু করব। সেদিন সকালে জেসমিনকে এই কথাটাই বলতে গিয়েছিলাম। बच्चों, पूरी कक्षा का नक्शा खराब कर दो। খুব অস্বস্তিতে ছিলাম, বুঝতেই পারছিলাম না যে কথাটা কি করে বলবো।
আর তখনই আমি ওর ফোনটাকে দেখলাম। সত্যি বলছি স্যার, আমি এর আগে কখনো চুরি করিনি, কাউকে ব্ল্যাকমেল করিনি, এটাই প্রথমবার স্যার। যদি একবারও তোমার ফাঁদে পড়তো তাহলে তুমি সবসময় ওকে ব্ল্যাকমেল করতে। না স্যার, আমি টাকা নিতাম আর চলে যেতাম। তুমি ওর আত্মীয়দের অব্দি ফোন করেছিলে, ওর জীবনটা একেবারে বরবাদ করতে চেয়েছিলে। একটা কাজ করো, জাসমিনের কল রেকর্ড বার করো, দেখো ও কাদের কাদের ফোন করেছে। স্যার, কি মনে করেছিলি জেসমিনের নামে আত্মীয়দের কাছে দুর্নাম করে তুই অনেকগুলো টাকা পেয়ে যাবি না? স্যার, আমার মনে হয়েছিল ওর আত্মীয়রা যখন ওর উপর রাগ করবে, জেসমিন বুঝতে পারবে এই সব কিছুর পিছনে আমি আছি, কিন্তু ও বুঝতে পারেনি। দুদিন ও কোনো ফোন করেনি। তখন আমি ওর বন্ধুদের ফোন করা শুরু করলাম আর এই গল্প বললাম যে ও ওর স্বামীর থেকে আলাদা হতে চায় আর আমার সঙ্গে নতুন করে জীবন শুরু করতে চায়। আমি ওকে জাস্ট বাধ্য করতে চেয়েছিলাম যে ও যেন আমাকে একবার ফোন করে। একটা মেয়ের জীবন নরক বানিয়ে দিয়েছিস। কিন্তু স্যার, ও যে ভুলটা করেছে আর ওর জন্য আমার স্ত্রীর যে দুর্নাম হয়েছে সেটা আমাকেই ঠিক করতে হবে। ওকে স্যার, ঠিক আছে, আমি নিজেই ওখানে আসছি। আমি পুলিশ স্টেশন যাচ্ছি। ওরা তো তোমার কল ডিটেলস আমাকে দেবে না। হ্যাঁ, কিন্তু নাদিম যাকে যাকে কল করেছে আমি তাদের ডিটেলস পেয়ে যাব আর আমি তাদের সবাইকে ফোন করে ম্যাটারটা সলভ করে দেব। জেসমিন, রিল্যাক্স, আর টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, সব ঠিক হয়ে গেছে। থ্যাংক গড এসব শেষ হলো। আশা, ভাবতেও পারছি না যে সত্যি এইসব হয়েছিল। সবকিছু একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। জেসমিনের ফোন নাদিমের কাছে পাওয়া গেল। নাদিমের ফোনের কল ডিটেল থেকে জানা গেল যে ও কাকে কাকে ফোন করেছিল। ফরহান তাদের সবার সঙ্গে কথা বলে সবার ভুল ধারণা ভাঙিয়ে দিল। পুলিশ সেই সব ব্যক্তির থেকে বয়ান নিল যাদের ফোন করে নাদিম জেসমিনের নামে গুজব ছড়িয়েছিল। নাদিমকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন সে জামিনে জেলের বাইরে। কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য যেমন তার ঠিকানা, ফোন নম্বর, ইমেল আইডি, এগুলো সেই সব এজেন্সি বা তাতে কাজ করা মানুষদের কাছে কিভাবে পৌঁছয় সেটা আশ্চর্যের বিষয়। এই ডেটাগুলি খুবই মূল্যবান আর গোপনীয় থাকে, কিন্তু এগুলো এত সহজে অন্যের হাতে কিভাবে যায়? বিভিন্ন কোম্পানির নিজেদের মধ্যে ডেটা এক্সচেঞ্জ করা কি বেআইনি নয়? এমনিতে তো সব সার্ভিস প্রোভাইডার সমস্ত ব্যক্তিগত তথ্য গোপন রাখে বলে দাবি করে, কিন্তু তবুও তথ্য সরবরাহ করা হয়। আর সেই জন্যে প্রত্যেকদিন আমাদের কত না কল সহ্য করতে হয়, যার ফলে আমাদের শুধুমাত্র হয়রান হতে হয়। আমরা ভাবতে ভাবতে পাগল হয়ে যাই যে কি করে আমার নাম্বার তাদের কাছে গেল। ক্রেডিট কার্ড, সিম কার্ড, গাড়ি, বাড়ি, ইন্স্যুরেন্স পলিসি, না জানি কত কিছুর জন্য সেলস আর মার্কেটিং এর কল আমাদের দিনভর বিরক্ত করতে থাকে। আপনি এক জায়গায় আপনার নাম্বার আর ইমেল আইডি দিয়ে দেন আর হাজার জায়গা থেকে আপনার কাছে কল আসতে শুরু হয়ে যায়। কোনো একটা বিষয়ের জন্য করা এনকোয়ারি কল সঙ্গে নিয়ে আসে হাজারটা অপ্রয়োজনীয় কল। এমনিতে তো ডু নট ডিস্টার্ব ফেসিলিটি আছে, কিন্তু তবুও আমাদের শান্তিভঙ্গ করতে কল এসেই যায়। কেউ কেউ এটাও বলতে পারেন যে কনজিউমারাইজড কালচার অর্থাৎ উপভোক্তাবাদী সভ্যতাতে এসব তো চলতেই থাকে। সবাই কিছু না কিছু বেচতে চাইছে, প্রত্যেকেই অন্যকে যেন তার টার্গেট হিসাবে দেখে থাকে, প্রত্যেকেই নতুন বাজার তৈরি করতে চায় অথবা চালু বাজারকে করায়ত্ত করতে চায়। এই জগৎ এখন একটা বাজার আর আমরা সবাই তার গ্রাহক। আর এই মার্কেটে এই বিপদও সবসময় থাকে যে কখনো কোনো না কোনো নাদিম ডেটার ভুল ব্যবহার করে কোনো ব্যক্তিকে টার্গেট বানিয়ে তার জালে না জড়িয়ে ফেলে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর সব সময় মনে রাখবেন যে আপনি আপনার ব্যক্তিগত তথ্য কাকে এবং কেন দিচ্ছেন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.